আজকে অন্যথা সিদ্ধির বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করব। তো অন্যথা সিদ্ধির বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করার আগে অন্যথা সিদ্ধি কী সে বিষয়ে কিছুটা অবহিত হওয়া দরকার। আমরা জানি যে অন্নং ভট্ট তর্ক সংগ্রহে কারণের যে লক্ষণটি দিয়েছেন তা হলো কার্য নিয়ত পূর্ববৃত্তি কারণম, অর্থাৎ যা কার্যের নিয়ত পূর্ববৃত্তি তাই হলো কারণ। তো এই লক্ষণ প্রদান করার পর তিনি এই লক্ষণের বিরুদ্ধে নিজেই দীপিকা টিকায় একটি আপত্তি উত্থাপন করেছেন এবং এই আপত্তি উত্থাপন করার পর তিনি দীপিকা টিকায় কারণের একটি নির্দোষ লক্ষণ প্রদান করেছেন। সেটি কি? অনুন্যথা সিদ্ধ নিয়ত পূর্ববৃত্তিত্বং কারণাত্মম, অর্থাৎ যা অন্যথা সিদ্ধ নয় অর্থাৎ অনুন্যথা সিদ্ধ। অনুন্যথা সিদ্ধ মানে কি? যা কার্য উৎপত্তির জন্য অপ্রয়োজনীয় নয় ও যা কার্যের নিয়ত পূর্ববৃত্তি তাই হলো কারণ। অর্থাৎ কোনো কার্যের কারণ হতে গেলে তাকে অন্যথা সিদ্ধ হলে চলবে না, তাকে অনুন্যথা সিদ্ধ হতে হবে এবং নিয়ত পূর্ববৃত্তি হতে হবে। অর্থাৎ অন্যথা সিদ্ধ না হয়ে অর্থাৎ অনুন্যথা সিদ্ধ হয়ে কার্যের নিয়ত পূর্ববৃত্তি হতে হবে। তাহলে অন্যথা সিদ্ধ কথার অর্থ কি? অন্যথা সিদ্ধ কথার অর্থ হলো যা নিয়ত পূর্ববৃত্তি কিন্তু কারণ নয়, বা বলা যায় যে যা কার্য উৎপত্তির জন্য অপ্রয়োজনীয় বা কার্য উৎপত্তির জন্য প্রয়োজনীয় নয়, তাই হলো অন্যথা সিদ্ধ। একটি উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরা যাক বস্ত্ররূপ কার্যের প্রতি তন্তু হলো কারণ, বস্ত্ররূপ কার্যের প্রতি তন্তু নিয়ত পূর্ববৃত্তি। যেমন বস্ত্ররূপ কার্যের প্রতি তন্তু হলো অনুন্যথা সিদ্ধ, অর্থাৎ বস্ত্র কার্যের উৎপত্তির প্রতি তন্তু অবশ্য প্রয়োজনীয় এবং নিয়ত পূর্ববৃত্তি। কিন্তু বস্ত্ররূপ কার্যের প্রতি তন্তু রূপ হলো অন্যথা সিদ্ধ, অর্থাৎ নিয়ত পূর্ববৃত্তি কিন্তু কারণ নয় এবং অপ্রয়োজনীয়। কিভাবে? আমরা জানি যে তন্তুর কোনো না কোনো রূপ থাকবেই, কিন্তু বস্ত্র কার্য উৎপত্তির জন্য তন্তুর রূপ কখনো কারণ নয়। যদিও তন্তুর রূপও তন্তুর সঙ্গে সর্বদা থাকে, তাই তন্তুর মতো তন্তুর রূপও নিয়ত পূর্ববৃত্তি। তাই তন্তুর রূপ কিন্তু এই বস্ত্র কার্যের প্রতি অন্যথা সিদ্ধ, কারণ নয়। তাহলে মোটামুটি অন্যথা সিদ্ধি বলতে কি বোঝায়? বোঝা গেল। যদিও অন্নং ভট্ট তর্ক সংগ্রহে অন্যথা সিদ্ধির কোনো লক্ষণ প্রদান করেননি, তিনি দীপিকা টিকায় তিনি কেবল বলেছেন যে অনুন্যথা সিদ্ধ হলো অন্যথা সিদ্ধির অভাব। অন্যথা সিদ্ধ পদার্থে কার্যনিয়ত পূর্ববৃত্তিত্ব যেভাবে জানা যায় তার পার্থক্য অনুযায়ী অন্নং ভট্ট অন্যথা সিদ্ধিকে 3 ভাগে বিভক্ত করেছেন। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি যে তত্ত্বচিন্তামণিতে নৈয়ায়িক শিরোমণি গঙ্গেশোপাধ্যায় কিন্তু ত্রিবিধ অন্যথা সিদ্ধির কথা বলেছেন। সম্ভবত অন্নং ভট্ট গঙ্গেশোপাধ্যায়কেই অনুসরণ করেই এই ত্রিবিধ অন্যথা সিদ্ধির কথা বলেছেন। আচ্ছা, তাহলে 3 প্রকার অন্যথা সিদ্ধি কী কী? প্রথম প্রকার অন্যথা সিদ্ধি, দ্বিতীয় প্রকার অন্যথা সিদ্ধি এবং তৃতীয় প্রকার অন্যথা সিদ্ধি। অন্নং ভট্ট দীপিকা টিকায় প্রথম প্রকার অন্যথা সিদ্ধির উল্লেখ করে বলেছেন, যেন সহৈব যস্য যম প্রতি পূর্ববৃত্তিত্বং অবগম্যতে তং প্রতি তেন তৎ অন্যথা সিদ্ধম। কি বললাম? যেন সহৈব যস্য যম প্রতি পূর্ববৃত্তিত্বম অবগম্যতে তং প্রতি তেন তৎ অন্যথা সিদ্ধম। তাহলে এর অর্থটা বিশ্লেষণ করা যাক। যেন সহৈব মানে যার সহিত, যস্য যম প্রতি মানে যে কার্যের প্রতি, পূর্ববৃত্তিত্বং অবগম্যতে মানে যার যার পূর্ববৃত্তিত্বের জ্ঞান হয়, তং প্রতি মানে সেই কার্যের প্রতি, তেন তৎ অন্যথা সিদ্ধম অর্থাৎ সেই পদার্থ হলো অন্যথা সিদ্ধ। তাহলে কি দাঁড়ালো? যার সহিত
যে কার্যের প্রতি যার যার পূর্ববৃত্তিত্ব জানা যায় বা যার যার পূর্ববৃত্তিত্বের জ্ঞান হয়, সেই কার্যের প্রতি সেই পদার্থ অন্যথা সিদ্ধ হয়। একটি উদাহরণ দিই। ধরা যাক যে এই যে যার সহিত মানে কি, ধরা যাক তন্তুর সহিত যে কার্যের প্রতি, অর্থাৎ ধরা যাক বস্ত্র কার্যের প্রতি যার যার পূর্ববৃত্তিত্ব জানা যায়, অর্থাৎ তন্তু রূপ ও তন্তুত্ব এর পূর্ববৃত্তিত্ব জানা যায়, সেই কার্যের প্রতি অর্থাৎ এই বস্ত্র কার্যের প্রতি এই তন্তু রূপ ও তন্তুত্ব অর্থাৎ সেই পদার্থ তন্তু রূপ ও তন্তুত্ব হলো অন্যথা সিদ্ধ। আরও সহজভাবে একটু উদাহরণ সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি, যে পদার্থ আলোচ্য কার্যের কোনো একটি কারণের সঙ্গে সর্বদা থাকে এবং সেই হেতু কারণ কার্যের নিয়ত পূর্ববৃত্তি বলে সেই পদার্থেরও কার্যনিয়ত পূর্ববৃত্তিত্ব জানা যায় এবং সেই পদার্থকেই ওই কার্যের প্রতি প্রথম প্রকারের অন্যথা সিদ্ধি বলা হয়। কি বললাম? যে পদার্থ আলোচ্য কার্যের কোনো একটি কারণের সঙ্গে সর্বদা থাকে এবং সেই হেতু যেহেতু কারণ কার্যের নিয়ত পূর্ববৃত্তি বলে সেই পদার্থেরও কার্যনিয়ত পূর্ববৃত্তিত্ব জানা যায় এবং সেই পদার্থকেই ওই কার্যের প্রতি প্রথম প্রকারের অন্যথা সিদ্ধি বলা হয়। যেমন এখানে বলি যে তন্তু বস্ত্ররূপ কার্যের প্রতি নিয়ত পূর্ববৃত্তি এবং তন্তু বস্ত্ররূপ কার্যের প্রতি নিয়ত পূর্ববৃত্তি হওয়ায় তন্তুর সঙ্গে সর্বদা কি থাকে? তন্তু রূপ ও তন্তুত্ব থাকায় ওই তন্তুর মতো তন্তুর রূপ ও তন্তুত্বরও নিয়ত পূর্ববৃত্তিত্ব জানা যায়। ফলে এই তন্তুত্ব ও তন্তুরূপ হলো এই বস্ত্র কার্যের প্রতি অন্যথা সিদ্ধ। তাহলে কি, যেহেতু তন্তু বস্ত্রের নিয়ত পূর্ববৃত্তি হওয়ায় বস্ত্রের প্রতি কারণ হয়, কিন্তু তন্তু তো রূপ ছাড়া হয় না, তন্তুর তো কোনো না কোনো রূপ থাকবেই, আবার তন্তুতে তন্তুত্ব ধর্মও থাকে, তাই তন্তুর মতো তন্তু রূপ ও তন্তুত্বও বস্ত্রের নিয়ত পূর্ববৃত্তি, যেহেতু তা তন্তুর সঙ্গেই সর্বদা থাকে। তাই যেহেতু তন্তুর সঙ্গেই সর্বদা থাকে এবং নিয়ত পূর্ববৃত্তি, তাই তন্তুর রূপ ও তন্তুত্বকেও কারণ বলতে হয়। বা আমাদের মনে হতে পারে যে তন্তুত্ব ও তন্তুরূপ হচ্ছে বস্ত্রের প্রতি কারণ, কিন্তু নৈয়ায়িকরা তা বলেন না। অন্নং ভট্ট ন্যায়মত অনুসরণ করে বলেছেন যে তন্তু রূপ ও তন্তুত্ব বস্ত্রের প্রতি অন্যথা সিদ্ধ, কারণ নয়। তন্তু রূপ ও তন্তুত্ব তন্তুর সঙ্গে সর্বদা থাকে বলে তন্তু যেহেতু বস্ত্রের প্রতি নিয়ত পূর্ববৃত্তি, তো সেই জন্য ওই তন্তু রূপ ও তন্তুত্বেরও নিয়ত পূর্ববৃত্তিত্ব জানা যায়, কিন্তু তন্তু নিরপেক্ষভাবে বা স্বতন্ত্রভাবে তন্তু রূপ ও তন্তুত্ব কোনোটি থাকতে পারবে না। তাই তন্তু বস্ত্রের প্রতি কারণ হলেও তন্তু রূপ আর তন্তুত্ব কিন্তু বস্ত্রের প্রতি কারণ নয়, বস্ত্রের প্রতি অন্যথা সিদ্ধ। তাহলে এবার প্রশ্ন হতে পারে যে এই তন্তুত্ব তন্তু রূপ তো তন্তুর মতনই বস্ত্রের নিয়ত পূর্ববৃত্তি, তাহলে এই তন্তুত্ব তন্তু রূপকে কেন বস্ত্রের প্রতি কারণ বলা হচ্ছে না? এর উত্তরে গোপীনাথ ভট্টাচার্য তার তর্কসংগ্রহ দীপিকা অন তর্কসংগ্রহ গ্রন্থে এর জবাব দিয়েছেন। তিনি বলেছেন যে লাঘব নীতি অনুসারে, অর্থাৎ লাঘব নীতিটা কি? লাঘব নীতি অনুসারে নিয়ত পূর্ববৃত্তি পদার্থগুলির মধ্যে কোনটি কারণ হবে আর কোনটি অন্যথা সিদ্ধি হবে তা নির্ণয় করতে হবে। আর এই যে প্রসঙ্গ বলি যে লাঘব নীতিটা কি? লাঘব নীতি হলো যদি অল্প সংখ্যক নিয়ত পূর্বগামী ব্যাপারের দ্বারা কোনো পদার্থের বা কোনো কার্যের কারণকে যথাযথভাবে নির্ণয় করা যায়, তাহলে অধিক নিয়ত পূর্বগামী ব্যাপার যদি স্বীকার করা হয় তখন সেক্ষেত্রে কিন্তু গৌরব দোষ হয়। তাহলে কি বললাম? লাঘব নীতিটা কি?
যদি দেখা যায় যে অল্প সংখ্যক নিয়ত পূর্বগামী ব্যাপারের দ্বারাই কোনো কার্যের কারণ নির্ণয়, যথাযথভাবে কোনো কার্যের কারণ নির্ণয় করা যাচ্ছে, তাহলে অধিক সংখ্যক নিয়ত পূর্বগামী ব্যাপার যদি স্বীকার করা হয়, অর্থাৎ অধিক সংখ্যক নিয়ত পূর্বগামী ব্যাপার স্বীকারের প্রয়োজন নেই। যদি স্বীকার করা হয় তখন সেক্ষেত্রে গৌরব দোষ ঘটে। তো এই ক্ষেত্রেও তিনি বলছেন যে বস্ত্র কার্যের প্রতি তন্তু যেহেতু নিয়ত পূর্ববৃত্তি এবং অনন্যথা সিদ্ধ অবশ্য প্রয়োজনীয়, তাই তন্তুর দ্বারাই বস্ত্র কার্যের কারণ নির্ণয় হয়ে যাচ্ছে যথাযথভাবে। তাহলে তন্তু রূপ ও তন্তুর তো কোনো না কোনো রূপ থাকবেই এবং তন্তুত্ব ধর্মও থাকবে। তাহলে এই তন্তুত্ব এবং তন্তু রূপকে আলাদা করে কারণ বলে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। কারণ তন্তু রূপ ও দ্রব্য ছাড়া থাকতে পারবে না, আবার তন্তুর জ্ঞানও তন্তুত্বের জ্ঞানও তন্তুর পূর্বজ্ঞান ছাড়া হয় না। তাই বস্ত্রের উৎপত্তির ব্যাপারে যে তন্তু ছাড়া তন্তুর অপরিহার্য ধর্মকে যদি কারণরূপে স্বীকার করা হয়, তখন সেক্ষেত্রে কিন্তু স্বীকার করার কোনো প্রয়োজন নেই, এবং স্বীকার করলে সেখানে গৌরব দোষ হয়। ঠিক আছে, আমরা জানি যে লাঘব নীতি, অর্থাৎ লাঘব মানে গুণ আর গৌরব মানে দোষ। এবার দেখা যাক দ্বিতীয় প্রকার অন্যথা সিদ্ধি। অন্নং ভট্ট দ্বিতীয় প্রকার অন্যথা সিদ্ধির উল্লেখ করেছেন এইভাবে: অন্নং প্রতি পূর্ববৃত্তিত্বে জ্ঞাত এব যস্য জং প্রতি পূর্ববৃত্তিত্বম অবগম্যতে তং প্রতি তৎ অন্যথা সিদ্ধম। কি বললাম? অন্নং প্রতি পূর্ববৃত্তিত্বে জ্ঞাত এব যস্য জং প্রতি পূর্ববৃত্তিত্বং অবগম্যতে তং প্রতি তৎ অন্যথা সিদ্ধম। অর্থাৎ যে কার্যের প্রতি যে পদার্থের নিয়ত পূর্ববৃত্তিত্ব অন্য কোনো কার্যের নিয়ত পূর্ববৃত্তিত্বের পরই জানা যায়, সেই পদার্থ এই কার্যের প্রতি অন্যথা সিদ্ধ হয়। কি বললাম? যে কার্যের প্রতি যে পদার্থের নিয়ত পূর্ববৃত্তিত্ব অন্য কোনো কার্যের নিয়ত পূর্ববৃত্তিত্বের পরই জানা যায়, সেই পদার্থ এ কার্যের প্রতি অন্যথা সিদ্ধ হয়। আরও সহজভাবে বলা যায় যে অন্য কার্যের প্রতি কোনো পদার্থের পূর্ববৃত্তিত্ব জানার পর, যদি জানা যায় যে আরও একটি কার্যের প্রতি সেই পদার্থের পূর্ববৃত্তিত্ব রয়েছে, তাহলে সেই দ্বিতীয় কার্যের প্রতি ওই পদার্থ অন্যথা সিদ্ধ হয়। কি বললাম? অন্য কোনো কার্যের প্রতি পূর্ববৃত্তিত্ব জানার পরই যদি অন্য একটি কার্যের প্রতিও ওই পদার্থের পূর্ববৃত্তিত্ব জানা যায়, তাহলে ওই দ্বিতীয় কার্যের প্রতি ওই পদার্থ অন্যথা সিদ্ধ হয়। বিষয়টি একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। যে কার্যের প্রতি, ধরা যাক বস্ত্র কার্যের প্রতি যে পদার্থের নিয়ত পূর্ববৃত্তিত্ব, অর্থাৎ আকাশের নিয়ত পূর্ববৃত্তিত্ব অন্য কোনো কার্যের, অর্থাৎ শব্দ নামক কার্যের নিয়ত পূর্ববৃত্তিত্বের পরই জানা যায় যে সেই পদার্থ, অর্থাৎ আকাশ নামক পদার্থ ওই কার্যের প্রতি, অর্থাৎ বস্ত্র নামক কার্যের প্রতি অন্যথা সিদ্ধ হয়। ন্যায় বৈশেষিক মতে আকাশ নিত্য ও বিভু, অর্থাৎ সর্বব্যাপী দ্রব্য। ফলে আকাশ সকল কার্যেরই নিয়ত পূর্ববৃত্তি। তাহলে আকাশ যেহেতু সকল কার্যের নিয়ত পূর্ববৃত্তি, তাহলে আকাশকে যে কোনো কার্যেরই কারণ বলতে হবে, কিন্তু নৈয়ায়িকরা তা বলেন না। অন্নং ভট্ট ন্যায়মত অনুসরণ করে বলেন যে আকাশ ঘট কার্যের প্রতি বা বস্ত্র কার্যের প্রতি অন্যথা সিদ্ধ, কারণ নয়, যদিও শব্দ কার্যের প্রতি কারণ। আকাশকে যদি ঘটের প্রতি কারণ বলা হয়, তাহলে প্রশ্ন হবে আকাশ কি? উত্তরে বলা যায় আকাশ হলো শব্দের জনক। যখনই আকাশ কি এই প্রশ্ন করা হয়, তখন তার এইভাবেই উত্তর দেওয়া হয় যে আকাশ হলো শব্দের জনক, অর্থাৎ শব্দজনকত্ব ভিন্ন আকাশের আর কোনো পরিচয়ই নেই। শব্দজনকত্বই হলো আকাশের একমাত্র পরিচয়। এর থেকেই বোঝা যায় যে আকাশ অন্য কার্যের নিয়ত পূর্ববৃত্তি হলেও কারণ নয়।
শব্দভিন্ন অন্য সকল কার্যের প্রতি আকাশ অন্যথা সিদ্ধ। তাহলে শব্দভিন্ন অন্য সকল কার্যের প্রতি আকাশ অন্যথা সিদ্ধ এবং শব্দের সমবায়ী কারণ আকাশ অন্য কোনো কার্যের কারণ হয় না। আচ্ছা, প্রসঙ্গত বলে রাখি যে আকাশ রূপে অর্থাৎ শব্দাতিরিক্ত ভিন্ন কার্যের প্রতি আকাশ অন্যথা সিদ্ধ, কিন্তু আকাশ দ্রব্য রূপে কিন্তু অন্যথা সিদ্ধ নয়। ন্যায় বৈশেষিক মতে আকাশ অতীন্দ্রিয়, শব্দের সমবায়ী কারণ রূপে আকাশের অস্তিত্ব অনুমিত হয়। আকাশ যে শব্দের সমবায়ী কারণ তা জানার পরই জানা যায় যে আকাশ ঘটের নিয়ত পূর্ববর্তী। তাই আকাশ শব্দের প্রতি কারণ হলেও ঘটের প্রতি অন্যথা সিদ্ধ। প্রশ্ন হতে পারে যে আকাশ ঘটের নিয়ত পূর্ববর্তী হলেও তা ঘটের প্রতি কারণ নয় কেন? উত্তরে ন্যায় বৈশেষিকগণ বলেন, লাঘবের নীতি অনুযায়ী আকাশকে ঘটের প্রতি কারণ বলা হয়নি। কারণ ঘটের উৎপত্তির ক্ষেত্রে মৃত্তিকা প্রভৃতি অন্যান্য নিয়ত পূর্বগামী পদার্থের যে উল্লেখ তা যথেষ্ট এবং প্রয়োজনীয়। তাই আকাশকে ঘটের কারণ বললে গৌরব দোষ হয়। আকাশ শব্দের জনক, শব্দজনকত্বই আকাশের একমাত্র পরিচয়। আকাশ রূপে শব্দভিন্ন কার্যের কারণ হয় না। আকাশ ঘটের নিয়ত পূর্ববর্তী, এই জ্ঞানের পূর্বে আকাশ শব্দের নিয়ত পূর্ববর্তী এই জ্ঞান হয়। এইটি হলো এই সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে আকাশ ঘটের নিয়ত পূর্ববর্তী, তার আগে আকাশ যে শব্দের নিয়ত পূর্ববর্তী এই জ্ঞান হয়। তাই জন্য আকাশকে শব্দের প্রতি কারণ বললেও ঘটের প্রতি অন্যথা সিদ্ধই বলতে হয়। অন্নং ভট্ট দীপিকা টিকায় তৃতীয় প্রকার অন্যথা সিদ্ধির উল্লেখ করে বলেছেন, অন্যত্র ক্লিপ্ত নিয়ত পূর্ববর্তী না এব কার্যসম্ভাবে তৎসহভূতম অন্যথা সিদ্ধম। কি বললাম? অন্যত্র ক্লিপ্ত নিয়ত পূর্ববর্তী না এব কার্যসম্ভাবে তৎসহভূতম অন্যথা সিদ্ধম। অর্থাৎ যেসব নিয়ত পূর্বগামী ব্যাপার কার্য উৎপত্তির জন্য অবশ্য প্রয়োজনীয় তাই হলো কার্যের কারণ, আর তার সঙ্গে যা যা থাকে তাই হলো অন্যথা সিদ্ধ। তাহলে কার্যের উৎপত্তিতে যে সকল নিয়ত পূর্ববৃত্তি হয় তাদের মধ্যে অবশ্যক্লপ্ত বা লঘু যারা তাদেরকে কারণ বলা হবে, আর তদ্ভিন্ন পদার্থকে বলা হবে অন্যথা সিদ্ধ। অন্নং ভট্ট দীপিকা টিকায় পাকজ গন্ধের প্রতি রূপের প্রাগভাবকে অন্যথা সিদ্ধ বলেছেন। কিন্তু যদি পাকজ গন্ধের প্রতি গন্ধের প্রাগভাব হতো তাহলে কিন্তু অন্যথা সিদ্ধ হতো না, সেটি অনন্যথা সিদ্ধ এবং কারণ হতো। বৈশেষিক মতে দ্রব্যের উৎপত্তিকালে দ্রব্যে কোনো গুণ থাকে না, উৎপত্তির পরক্ষণে দ্রব্যে গুণ উৎপন্ন হয় এবং গুণের উৎপত্তিতে অন্যান্য কারণের সঙ্গে যে গুণের প্রাগভাবও কারণ হয়। বৈশেষিক মতে পাকের ফলে পার্থিব দ্রব্যে যে রূপ, রস, গন্ধ, স্পর্শ এই চারটে গুণ একসঙ্গেই উৎপন্ন হয় এবং পাকের ফলে উৎপন্ন রূপাদিকে পাকজ রূপ, পাকজ রস, পাকজ গন্ধ, পাকজ স্পর্শ বলা হয়। যেমন একটি আমে পাক দিলে তার রূপ, রস, গন্ধ, স্পর্শ পরিবর্তিত হয় এবং আমে নতুন রূপ, রস, গন্ধ, স্পর্শ উৎপন্ন হয়। ন্যায় মতে যে কোনো কার্যের উৎপত্তির পূর্বে তার প্রাগভাব থাকে এবং সেই প্রাগভাব উৎপন্ন কার্যের প্রতি অন্যতম কারণ হয়। তাহলে কি বললাম যে এই প্রাগভাবই উৎপন্ন কার্যের প্রতি অন্যতম কারণ হয়। তাহলে যদি গন্ধ উৎপত্তির কারণ বলি তাহলে গন্ধ প্রাগভাব হবে, যদি রূপ উৎপত্তির কারণ তাহলে হবে রূপ প্রাগভাব। কিন্তু যদি গন্ধ উৎপত্তির ক্ষেত্রে রূপ প্রাগভাব কারণ বলা হয় তখন সেক্ষেত্রে রূপ প্রাগভাব কিন্তু অন্যথা সিদ্ধ হয়ে যাবে, সেটি কারণ হবে না। তাহলে অপাকজ স্থলেও গন্ধের প্রতি গন্ধ প্রাগভাবই কারণ হবে, ঠিক আছে? রূপ প্রাগভাব অন্যথা সিদ্ধ।
অর্থাৎ লঘু নিয়ত পূর্ববৃত্তিকে কারণ বলতে হবে, আর লঘু নিয়ত পূর্ববৃত্তি ভিন্নই হলো অন্যথা সিদ্ধ। ঠিক আছে।